নমস্কার, হুইস্পারিং ওয়েডনেসডেতে আপনাদের সকলকে স্বাগত। আজ হাজির হয়েছি এক অলৌকিক গল্প নিয়ে। গল্পের লেখিকা সুস্মিতা সমাজপতি সর্বাধিকারী। গল্পের নাম অলৌকিক। গল্প পাঠে রয়েছে প্রিয়দর্শিনী, এডিটিং করেছে 11 ফোল্ডস। অন্যান্য কণ্ঠে রয়েছে শান্তনু, স্নেহা, ঈশানী, অধীরাজ, শুভদীপ, কোয়েল ও প্রিয়দর্শিনী। চলুন গল্পটা শোনা যাক। শুরু হতে চলেছে অলৌকিক। স্নান সেরে অতনু আর অতুলের জন্য ফল কাটতে বসেছে নীরা। অতনুর বউ নীরা। কি অদ্ভুত নিয়ম! অশৌচের মধ্যে নাকি স্নান করে ফল খেতে হয়, যা অন্য সময় করা যায় না। নীরার শাশুড়ি মহামায়া মারা গেছেন আজ 4 দিন। 2 ছেলে, 2 বৌমা আর 2 ছেলের একটি করে পুত্র আর কন্যা রেখে গত হয়েছেন তিনি। মাথা ভেজে স্নান করেছে বলে চুলগুলো খুলেই বসেছে সে। তখন কটা হবে? বেলা 12:30। বাইরে ঝকঝকে রোদ। হঠাৎ নীরা পেছনের দরজাটা একটা হালকা আওয়াজ করে খুলে গেল। কেউ এসেছে ভেবে পেছনের দিকে তাকিয়ে দেখে নীরা। কই, কেউ কোথাও নেই। পাশের ঘরে 2 ভাই শ্রাদ্ধের আয়োজনের আলাপ আলোচনায় ব্যস্ত। নীরা শুধু অনুভব করে খুব ঠান্ডা একটা বাতাস খোলা দরজা দিয়ে ঢুকে পড়েছে। তার কোমর থেকে হঠাৎ একটা ঠান্ডা স্রোত যেন উপরের দিকে উঠে গেল। এক মুহূর্তের জন্য গা শিরশির করে উঠল। তাড়াতাড়ি করে খোলা চুল জড়িয়ে নিল সে। বিকেলের দিকে জ্বর এসেছে নীরার, তাই টুকটাক কাজগুলো তার যা জুমকি করেছে। মহামায়া সারা জীবন সংসার নিয়ে থেকেছেন। তার সবসময় চিন্তা হলো তিনি না থাকলে তার বৌমারা পারবে না সংসার সামলাতে। ছোট বৌমা কলকাতায় থাকে না, থাকে ব্যাঙ্গালোরে সপরিবারে। বাড়িতে অতনু, নীরা আর তাদের 7 বছরের মেয়ে তম্বি। রাতে নীরা কিছুই খায়নি। শরীরটা খুব খারাপ লাগছে তার। বিছানা থেকে উঠতেই পারছে না, এত শরীর ভারী লাগছে তার। হঠাৎ কি হলো সেটা কেউ বুঝতে পারছে না। আসলে অনিয়ম হওয়াটাই তো নিয়ম অশৌচের বাড়িতে। যাই হোক, রাতে সবাই আজ তাড়াতাড়ি শুয়ে পড়েছে। কাল থেকে পাড়া প্রতিবেশীদের মাতৃবিয়োগের দায় উদ্ধারের জন্যে কাঠ বিলি করতে হবে, তাই একটু তাড়াতাড়ি হলো রাতের খাওয়া। নীরা ওঠেনি, খায়ওনি কিছু। বাথরুমে যাওয়ার জন্য উঠতে গিয়ে টলে পড়ে গেল বিছানাতেই। কি হয়েছে বুঝতে পারছে না সে। মনের জোর এনে উঠে বসল। তারপর আস্তে আস্তে বাথরুমে গেল। চোখে মুখে জল দিল। ঠান্ডা জল ছিটিয়ে ছিটিয়ে কপালের তাপ কমানোর চেষ্টা করছিল। হঠাৎ সামনের আয়নায় চোখ পড়তেই স্থির হয়ে গেল নীরা। এ কি দেখছে নীরা? তার শাশুড়ি তার গলার দুপাশে পা ছড়িয়ে তারই কাঁধে বসে আছে। পিঠে, কাঁধে, ঘাড়ে অসহ্য এক যন্ত্রণার অনুভব করছিল সে। সাংঘাতিক একটা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল সে। না! জ্ঞান যখন এলো তখন তার মুখের ওপর ঝুঁকে আছে পরিচিত কিছু মুখ। অতনু, চুমকি, তম্বি আর নীরার মা মাধবী। সবাই উৎসুক চোখে জানতে চাইছে কি হয়েছিল। জানতে চান মাধবী দেবী। কি দেখেছিস তুই? নীরার হঠাৎ মনে পড়ল আয়নায় দেখা সেই ছবি। কিছু একটা বলতে গিয়ে বুঝতে পারল কথা আটকে আছে গলার কাছে দলা পাকিয়ে। কানাঘুষো সবাই বলা বলি করতে লাগলো। নিজের হাতে করে আজ এতগুলো বছর শাশুড়ির সেবা করে যত্ন করেছে সে, তাই এই সময় এমন হয় মাঝে মাঝে। কিছু অলৌকিক জিনিস চোখে পড়াও অস্বাভাবিক নয়। নীরা এবার তার বিছানার উল্টো দিকের আয়নায় দেখে নিজেকে। খুব চেষ্টা করে যা দেখেছে সেটা দেখার। না, কিচ্ছু তো দেখতে পাচ্ছে না সে। হয়তো মনের ভুল। আজ মহামায়া দেবীর শ্রাদ্ধ।
সবাই আজ যার যার মতো কাজ করে ব্যস্ত। তার মধ্যে বাড়ির টুকিটাকি সবটা যে গুছিয়ে রাখে সে আজ 7 দিন ধরে জ্বরে পড়ে আছে। যাই হোক, কাজ তো আটকে থাকে না। অতনুদের পরিবারের যে কোনো শুভ অশুভ কাজেই পুরোহিত মিহির ভট্টাচার্য। তিনি আবার তন্ত্র সাধনাও করেন, নিয়মিত তারাপীঠ যাতায়াত করেন এসব ব্যাপারে। মাধবী দেবী একবার তাড়া দিয়ে আসেন নীরাকে। ওঠ মা, এতদিন এত কিছু করলি, আজ একটু শেষ কাজটুকু সেরে ওনাকে মুক্ত কর। নীরা বিছানায় উঠে বসেছে। গতকাল ঘাট কাজেও সে যায়নি শরীর খারাপ নিয়ে, বাড়িতেই গঙ্গাজল ছিটিয়ে কাজ সেরেছে। আজ আর উপায় নেই, সবার জোড়াজুড়িতে উঠতেই হলো। স্নানের ঘরে ঢুকে আয়নাতে অজান্তেই চোখ পড়ল। মহামায়া হাসি হাসি মুখে নীরার ঘাড়ে পা ঝুলিয়ে বসে বলতে লাগলেন, ভুলে গেলি কি কি কাজ করতে বলেছিলাম তোকে? শোন নিরু, এভাবে তুই আমাকে তাড়াতে পারবি না। তাছাড়া তোর চুল বেশ সেই যে ঘাড়ে চাপলাম সে তো ছাড়বো বলে নয়। আমাকে তাড়াবার চেষ্টাও করিস না। আমি যেমন আছি সেই মতো থাকতে দে। বাইরে থেকে তম্বির গলার আওয়াজ পেল নীরা। মা, ও মা, তাড়াতাড়ি এসো, সবাই ডাকছে তোমায়। মহামায়া বলল, যা গিয়ে বস আসনে, কিন্তু একটা মন্ত্র যদি উচ্চারণ করিস, মনে রাখিস তম্বির কাছেই তাহলে যাব আমি। মিহির ভট্টাচার্য খুব খুঁতখুঁতে মানুষ, একটু এদিক ওদিক কাজ তার পছন্দ হয় না। নীরাকে দেখে ওনার চোখ মুখের এক অদ্ভুত পরিবর্তন ঘটে। অতনু আর মাধবী দেবীকে কাছে ডেকে বলেন, মহামায়া দেবী কিন্তু এখানেই আছেন এবং নীরার মধ্যেই আছেন। চমকে ওঠেন মাধবী, হাউমাউ করে কাঁদতে শুরু করেন তিনি। মিহির ভট্টাচার্য জানান, ধৈর্য রাখেন, তিনি যখন আছেন তখন এর বিহিত তিনি করবেনই। নীরা একটা মন্ত্রও উচ্চারণ করছে না, সেটা অতনু আর মিহির খেয়াল করেছে, কিন্তু ভয়ে সিটিয়ে আছে অতনু। পিণ্ডদানের সময় অতনু আধ সেদ্ধ আতপ চালের সাথে আধপোড়া মাছটা মেখে গোল গোল দলা পাকিয়ে রাখছিল। ঠাকুরমশাইয়ের কথা মতো মন্ত্র পড়ে পিণ্ডটি মাটিতে রাখতে যাবে, সেই সময় হাত বাড়িয়ে দেয় নীরা। অতনুর হাত থেকে সেটি নিয়ে নিজের মুখে পুড়তে যাবার মুহূর্তেই কুশিতে রাখা তিল মেশানো গঙ্গা জল নীরার মাথায় ঢেলে দিলেন মিহির ভট্টাচার্য। আচম্বিতে সংজ্ঞা হারায় নীরা। বিছানায় এখনো সংজ্ঞাহীন নীরা। বাড়ির বাকিরা ঘিরে রেখেছে তাকে। ঘরের একপাশে চেয়ারে বসে আছেন মিহির কাকু। তিনি বলতে শুরু করলেন, আসলে এমন ঘটনা কম ঘটলেও এটা অবাস্তব নয়। আমি আজ সকালে এখানে এসেই টের পেয়েছিলাম, তারপর নিশ্চিত হলাম নীরামাকে দেখে। ওর চোখ দুটো দেখেছেন আপনারা? কি অদ্ভুত রকম স্থির। চোখ মেলে নীরা জানতে চায় কি হয়েছে তার, সবাই তাকে এভাবে ঘিরে রেখেছে কেন, কেনই বা সে এখনো বিছানায় শুয়ে আছে। সে তো ফল কাটছিল, তাহলে এখানে মানে বিছানায় এলো কি করে? বাকিটা বুঝতে কারোর বাকি রইল না যে তার এই 7 দিনের কিছুই মনে নেই। সারা দিনের ধকল গেছে সবার, এবার একটু জল মিষ্টি মুখে দিতে হবে। মাধবী আর চুমকি সবাইকে খেতে দিচ্ছিল। হঠাৎ একটা চিৎকারে সবাই খানিক থমকে যায়। মুহূর্তেই ছুটে যায় স্নান ঘরের দিকে। মাটিতে পড়ে আছে তম্বি। মাধবী তাকে কোলে তুলে বুঝতে পারে ধুম জ্বরে গা পুড়ে যাচ্ছে তম্বির। এতক্ষণ শুনছিলেন সুস্মিতা সমাজপতি সর্বাধিকারীর লেখা অলৌকিক গল্পের প্রথম ভাগ।
গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে দ্বিতীয় ভাগ নিয়ে পরের সপ্তাহে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।